আমাদের এখানে গ্রামে হিন্দুদের জমিগুলো সব মুসলিমরা কেড়ে নিচ্ছে, গভর্নমেন্ট চুপ। সো একের পর এক রুল ভেঙেছে। মহাভারতে একমাত্র অভিমন্যুকে অন্যায়ভাবে মারার পর কিন্তু অর্জুনরা নেমে গেছে, রুল ভেঙে প্রত্যেককে ওরা যুদ্ধ শেষ করে দিয়েছে। কিন্তু এখানে একের পর এক রুল ভেঙেছে। আমরা গত 60 বছর ধরে এই রুল ভাঙার সাক্ষী, সেই ভূমি সংস্কারের সময় থেকে আজ পর্যন্ত। এইবার আমাদেরও কিন্তু রুল ভাঙতে হবে, এবং সেই সংকেত উনি দিয়েছেন। তবে এটা সরকারি পলিসি না, এটা উনি বলেছেন যে আমাদের পার্টির সংগঠনের ব্যাপারে উনি একটা প্রস্তাব দিয়েছেন। কিন্তু যেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বা স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ, সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে জো হামারে সাথ হাম উনকা বিকাশ করেঙ্গে, মানে সংখ্যালঘু মোর্চার দরকারই নেই উনি বলছেন। দেখুন, সারা ভারতবর্ষে এক জিনিস, কিন্তু এইখানে এই যে উনি বললেন যে সংখ্যালঘু মোর্চা দরকার নেই, এগুলো দুঃখের সঙ্গে বলেছেন। ইট ইজ নট দ্যাট উই উইল ইমপ্লিমেন্ট, কিন্তু দুঃখের সঙ্গে কেন বলেছেন? রেখাপাত্রকে ওখানে দেখছেন ওই কয়েকশো মহিলাকে মাসের পর মাস, বছরের পর বছর তাদের প্রতি অত্যন্ত নির্যাতন করা হয়েছে। আপনি হলে কী হতাম যে আমার পাশের বাড়ি কেউ যদি নির্যাতিত হয় তার পাশে কি আমরা দাঁড়াবো না? কিন্তু ওখানে ওরা ওদের প্রতিবেশী, তাদের প্রতি নির্যাতন হয়েছে, সেখানে ওরা প্রতিবেশীর আইডেন্টিটি দেখলো, যে প্রতিবেশী যাদের উপর নির্যাতন হয়েছে তারা হিন্দু, অর্থাৎ আমরা যে নির্যাতন করেছে তার পক্ষে যাব। ওরা সবাই গেল হাজী নজরুল ইসলামের পক্ষে। না, সংখ্যালঘু মানে তো শুধু মুসলিম বোঝায় না, তাই না? পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের দরকার নেই। পশ্চিমবঙ্গে আমি আপনাকে বলছি, না দরকার নেই না। আমরা তাদের সঙ্গে সবকা সাথ সবকা বিকাশ হিসাবে আমরা তাদের সঙ্গে দেখেছি। সংগঠনের সময় বলবেন সংখ্যালঘু মোর্চার দরকার নেই। না, আমি বলছি শুনুন, কিন্তু মুসলিমরা আমাদের তো ছেড়ে দিন, এমনকি তারা এতটা এককাট্টা, তারা সিপিএম কংগ্রেসকেও একটা ভোট দেয়নি। তার মানে কি তাদের কাছে ধর্মটাই আগে। উনি যেটা দুঃখের সঙ্গে বলেছেন গতকাল, দরকার নেই কি না নেই সে তো সংগঠন ঠিক করবে, যেটা উনি বলেছেন যে সংগঠন ঠিক করবে। বাট ইট ইজ এ প্রপোজাল। কেন? কারণ ওদের নিজেদের যে সংগঠন, তার বাইরে ওরা কাউকে ভোট দিতে ওরা রাজি না। আপনি আমায় বলুন যে আমার প্রতিবেশীর উপর অত্যাচার হচ্ছে। নিজেদের সংগঠন বলছেন। অ্যাবসলিউটলি তৃণমূল, আজকে ওরা নিজেদের তৃণমূলের সঙ্গে আইডেন্টিফাই করেছে। একসময় ওরা সিপিএমকে ভোট দিত সবাই। এখানে 34 বছর, এখন বুঝতে পারছি যে 34 বছর সিপিএম কোনো কিছু না করে কী করে টিকে গেল। কারণ সেই সময় সিপিএমকে এরা এনমাস ভোট দিত। আজকে দেখা যাচ্ছে এরা তৃণমূলকে এনমাস ভোট দেয়। এখানে চুরি হোক, চামারি হোক, ডাকাতি হোক, গুন্ডামি হোক, জমি দখল হোক, চোখ বন্ধ। আমরা আমাদের ধর্মের রাজনীতি এই, আমাদের ধর্ম, আমরা আমাদের ধর্মের হোতা বলেছেন এখানে ভোট দিতে, আমরা এখানে ভোট দেবো। তারপরে তাদের কাছে আর কিছু ম্যাটার করে না। উত্তরপ্রদেশের একটা গ্রামে, গতকাল ইন্ডিয়া টিভিতে দেখিয়েছে, উত্তরপ্রদেশের একটা গ্রামে 500 জনকে বাড়ি দেওয়া হয়েছে। সেখানে 100% মুসলিম, একটা লোক ভোট দেয়নি বিজেপিকে। আমি বলছি এটা আমাদের পার্টি মিটিং, পার্টি প্রপোজাল, ইট ইজ নট ফাইনালাইজড। কিন্তু এখানে তো প্রপোজাল আসতেই পারে। উনি সেই প্রপোজাল ফর্ম দিয়েছেন যে দিস ইজ আ ফ্রাস্ট্রেটিং লেভেল, আমরা তাদের হেল্প করছি, আমরা তাদের সঙ্গে আছি, আমরা বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশ। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হজে যাওয়ার জন্য এত লোককে টাকা দেওয়া হয়, এত লোককে এত দেওয়া হয় যে এখানে ঐক্যশ্রী চলে, সেই টাকা সেন্ট্রাল থেকে আসে। সেন্ট্রাল থেকে এখানে মাইনরিটিদের জন্য টাকা দেওয়া হয়, কিন্তু তারা মনে করে যে আমরা কাফের, আমরা তাদের শত্রু। আপনি জিজ্ঞেস করুন যে কোনো, এরা মনে করে এরা আমাদের ভোট দেয় কেন? এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা কাফের। এবং যদি তোমরা আমাদের শত্রু মনে করো, একটা টাইমে আজ প্রথমে যুধিষ্ঠির বা অর্জুন এরা ওদের ভাই ভাবতো, ভীম বা অর্জুনকে ভাই ভাবতো। কিন্তু যখন দেখলো যে না, এরা কিছুতেই ভাই ভাবছে না, এরা তাড়া করতে করতে বিরাট রাজার সভা পর্যন্ত চলে গেছে, তখন শেষ দিন গিয়ে অর্জুন রুল ভাঙে। শেষ দিন রুল ভেঙে প্রত্যেকটা লোককে ঘুমপাড়ানি দেয়, তীর মেরে শুইয়ে দেয় প্রত্যেককে। পরের দিন অর্জুন ডিনাই করে যে না, তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমরা সহ্য করতে করতে আমরা তো তাদের ভাই ভেবে এসেছি, কিন্তু তারা যদি কোনোভাবেই আমাদের ভাই না ভাবে, একটা টাইমে তো আমাদের কাছে আর কোনো রাস্তা থাকে না রাদার দ্যান ধর্মযুদ্ধ। আচ্ছা, শাহজাহানের পর জামাল উদ্দিনের যে নাম উঠে আসছে, লাবলী মৈত্র সেখানকার বিধায়ক, তিনি বলছেন যে জামাল বলে কাউকে চেনেন না, অথচ সেই জামাল উদ্দিনের মানে প্রাসাদোপম বাড়ি এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, মানে তিনি শিকল দিয়ে বেঁধে সালিশি সভা করতেন, শুধু মহিলা নয়, মহিলা পুরুষ নির্বিচারে সবাইকে, এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। দেখুন, লাবলী মৈত্র একজন আইএএস অফিসারের ওয়াইফ, যে আইএএস অফিসার মমতা ব্যানার্জির খুব কাছের লোক, ঠিক আছে। এবং সেই উনি ওখানে টিকিট পেয়েছেন, তিনি নিজের তৃণমূলের বিধায়িকা। এটা বললে বিশ্বাস করা যায় যে এইরকম একটা কাজ দিনের পর দিন লাস্ট 10 বছর ধরে ও ওখানে ওই কাজটা করে যেত, আর লাবলী মৈত্র জানতো না। যদি ওর হাজব্যান্ড পুলিশ না হতো আমি বিশ্বাস করতাম। ওর হাজব্যান্ড পুলিশ পুরো জায়গাটাও কন্ট্রোল করে। তৃণমূলের কনস্টিটিউশনে লেখা আছে যে একটা জায়গায়
পুলিশ কন্ট্রোল করবে সেখানকার বিধায়িকা, ও কিছু জানে না, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এড়িয়ে চলে যাচ্ছে। কালকে সিবিআই হাতে তুলে দিন, কান টানতে মাথা চলে আসবে। কালকে সিবিআই হাতে এই কেস তো যাবেই সিবিআইয়ের কাছে, আজ নয় কাল, তখন দেখবেন মানে কান টানতে মাথা চলে আসবে। তৃণমূলের কনস্টিটিউশন কথাটা শুনতেই আমার কুলতুলির ঘটনাটাও মনে পড়ে গেল। কুলতুলিতে সেখানে নকল সোনা, নকল মানে টাকাও তৈরি হতো, এরকম অভিযোগ। সেই সাদ্দামের বাড়ির মধ্যে থেকে সুড়ঙ্গ, সেই সাদ্দামকে অবশেষে ধরা গেল। আপনারা বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন, কিন্তু পুলিশই তো পুরো চক্রটা মানে খুঁজলো, তারা সাদ্দামকেও গ্রেপ্তার করলো। সে তো আজকে ধরা পড়েছে বলে, সেই ধরা পড়েছে বলে, তারপর সাদ্দামকে নাকি কোন সিপিএম নেতার বাড়িতে পাওয়া গেছে, ঠিক আছে। এবার কিছু ভাগটাগ হয়েছে, ভাগ পায়নি বা কিছু, সেই জন্য পুলিশ গিয়ে ধরেছে, হয়তো হয়তো কোনো ভাগটাগ পায়নি। কিন্তু প্রথমে তো ধরে না, 10 বছর আগে ধরা উচিত ছিল সাদ্দামকে। তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলে এটা হতো না। আমি আপনাকে বলছি, তৃণমূল সিপিএম দুজনের সঙ্গেই পুরো ভাগ দেয়নি, সেই জন্য হয়তো যে কেন ওদেরও ভাগ দিচ্ছ বাবা। এবার ঘটনা হচ্ছে যে এদের তো 10 বছর আগে ধরা উচিত ছিল। আজকে ধরে আপনি আজকে তো সব যখন মিডিয়াতে আসছে, মানুষ যখন জানতে পারছে, তখন তুমি তাকে ধরছো। সে পালিয়ে গেছে, তারপর তাকে ধরে আনছো। তাকে আজ থেকে 10 বছর আগে ধরনি কেন? তাহলে তো গণ্ডগোলই হতো না। সম্পূর্ণ এরা তৃণমূল। আমি বলছি, যেখানে যত গণ্ডগোল ঘটে সব এই পুলিশ, এবং পুলিশকে কন্ট্রোল করে লোকাল এমএলএ। এটা তৃণমূলের কনস্টিটিউশনে আছে যে এমএলএ যে সে পুলিশকে কন্ট্রোল করবে। পুলিশ মন্ত্রী তো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠে যায়। পশ্চিমবঙ্গে 294 জন পুলিশ মন্ত্রী, 294 জন যে এমএলএ, প্রত্যেক এমএলএ বা যেখানে এমএলএ হেরেছে সেখানে ওই কাউকে দায়িত্ব দেওয়া হয়। যেখানে আমাদের এমএলএ আছে সেখানে লোকাল কোনো গুন্ডা বদমাস কাউকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি পুলিশ কন্ট্রোল করবে। একজন করে পুলিশ মন্ত্রী আছে, কারণ মমতা ব্যানার্জি একা স্বাস্থ্য সব তো দেখেন না, প্রত্যেক জায়গায়, এবং প্রত্যেকটা হসপিটাল আছে সেখানে একজন করে স্বাস্থ্যমন্ত্রী আছে। আপনি পিজিতে একজন স্বাস্থ্যমন্ত্রী, এনআরএসে একজন স্বাস্থ্যমন্ত্রী, তারা কন্ট্রোল করে। যার মধ্যে এই আমি নাম বলতে চাই না আর কি, বিভিন্ন টিভিতে দেখেন মাঝে মাঝে, তারা সব থাকে, তারাই কন্ট্রোল করে, তারা ঠিক করে কে ভর্তি হবে কে না ভর্তি হবে। কালকে একটা লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাক, সে জায়গা পাবে না, একটা মাত্র ট্রমা কেয়ার সেন্টার। তো ওনার দপ্তর উনি রেখেছেন 10-12টা, কিন্তু সেখানে সব ভাগ করে দিয়েছেন সবাইকে। কি মনে করছেন, তৃণমূলের মধ্যে কি সন্ত্রাসবাদীদের সংখ্যা বাড়ছে? খোদ বিধায়ক মদন মিত্র, সৌগত রায়রা, তারা হুমকি ফোন খাচ্ছেন গুলি খাবার। না না না, কেউ ওদের হুমকি দেয়নি, মিথ্যা কথা বলছে। লাভলি যেরকম এখানে বলছে যে আমি কিছু জানি না, ওরাও সেরকম না জানার ভান করছে। ওরা সব জানতো। মদন মিত্রকে টাকা তুলে দিত ওই জয়ন্ত, ঠিক আছে, মদন মিত্রকে টাকা তুলে দিত, সৌগত রায়কে টাকা তুলে দিত, ঠিক আছে। সৌগত রায় দেখতে না দেই করে নাচতো রবীন্দ্র ট্যান্ডারের সঙ্গে। ওইসব প্রোগ্রাম কারা স্পন্সর করে? ওইসব প্রোগ্রাম ওই যে দেই করে নাচতো কে স্পন্সর করে? তো এরা সবাই চিনতো, জয়ন্তকে চিনতো এরা সবাই। কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে প্রমোটার এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ রাখা যাবে না। দলের কর্মী বা সমর্থকরা দলের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু শোকজ করা হবে। প্রথমে উনি যোগাযোগটা ছাড়ুন না, ওনার কথা সবাই হেসে উড়িয়ে দেবে। কারণ সবচেয়ে বড় বেশি যোগাযোগ, যত প্রমোটার যত ওখানকার আছে, সবচেয়ে বেশি যোগাযোগ উনি রাখেন, যে জন্য ওনাকে এবারও টিকিট দেওয়া হয়েছে। হ্যাঁ, নইলে ওনার কী গুরুত্ব আছে দলে? ওনাকে টিকিট দিয়েছে কেন দল? আগে উনি যোগাযোগ ছাড়ুন, তারপর বাকিদের জ্ঞান দেবেন দলের সবাই। বাকি সবাই তো খুচরো 25, উনি 75।